জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আর এই ঘোষণার ভিত্তিতে উপযুক্ত সময়ে নির্বাচনী রোডম্যাপ প্রদান করবে নির্বাচন কমিশন। আগামী রোজার মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে একটি গ্রহণযোগ্য জায়গায় দেশ পৌঁছতে পারবে বলেও আশা তার। ডক্টর ইউনূস আরও বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন বিষয় ও রাখাইনের ত্রাণ চ্যালেঞ্জ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি। বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা, সবচেয়ে অভিজ্ঞ। তারা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সহ বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে। তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা। আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি, এর পরবর্তী 5 বছরে অর্থাৎ 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে। আপনারা যে বন্দরেই পা দেবেন দেখবেন সেখানে বাংলাদেশিরা আছেন। বহু লোকের কর্মসংস্থান হবে, বহু লোকের উপরে ওঠার সুযোগ হবে। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার ভাষণের পর গুলশানের নিজ বাসায় এ প্রতিক্রিয়া জানান তিনি। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ সমমনা, আমাদের সমমনা এবং যুগপৎ আন্দোলনের যারা শরিক ছিলেন তারা সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণা হলে জন আকাঙ্ক্ষা পূরণ হতো বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। তবে এনসিপির আহ্বায়ক বলেন, সকল ধরনের নির্বাচনী আশঙ্কা বা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য একটি সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তবে এই নির্বাচন কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে না। আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। অবশ্যই নির্বাচন আয়োজনের পূর্বেই সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করতে হবে এবং জাতির প্রত্যাশা মোতাবেক নতুন সংবিধান বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সম্পূর্ণ করে নির্বাচনের সময়সীমার ঘোষণা আসলে জাতির প্রত্যাশা পূরণ হতে বলে আমরা মনে করি। জুলাই সনদের আগেই নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিলের প্রথমার্ধ তিনি বলেছেন। যেহেতু কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটা অংশ নির্বাচনের তারিখটি জানতে চাচ্ছিল বা একটা শঙ্কার কথা বলা হচ্ছিল, তাদেরকে হয়তো আশ্বস্ত করার জন্যই এটি বলেছেন। তবে এই গণ অভ্যুত্থান এবং জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য আসলে জুলাই সনদ যেটা সেটি অতীব জরুরি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তারিখ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আরও রাজনৈতিক দল।
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। আজকে নির্বাচনের সময় ঘোষণা করে সেই অস্থিরতা কমেছে। এদিকে এবি পার্টির প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আবহাওয়াজনিত কারণে এপ্রিলের সমস্যা হতে পারে। সিপিবি জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। ঘোষিত তারিখে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। রাত পোহালেই ঈদ, শেষ সময়ে তাই পরিবার নিয়ে বাড়ি ফেরার এই চেষ্টা যাদের, তাদের মুখে হাসি, কারণ ঈদ কাটবে প্রিয়জনদের সাথে। ঈদুল আজহার বাড়ি ফেরার শেষ দিনে ভোগান্তি অনেকটাই কমে এসেছে। রেলপথে ঈদযাত্রায় ভিড় ছিল গত দিনগুলোর তুলনায় কম। কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে সকাল থেকেই অভিযান চালায় রেল সচিব। অন্যদিকে নৌপথের যাত্রায়ও ছিল স্বস্তির ছাপ। বিকেলে যাত্রীর চাপ কিছুটা থাকলেও সন্ধ্যার পরে তা ধীরে ধীরে কমতে থাকে। যাত্রীরা ভাড়া কিংবা লঞ্চ পরিষেবা নিয়ে ভোগান্তির কোনো অভিযোগ না করলেও হঠাৎ বৃষ্টি কিছুটা বিপদে ফেলেছিল দক্ষিণগামী যাত্রীদের। তবে লঞ্চ নির্দিষ্ট সময় ছেড়ে না যাওয়ার অভিযোগ করেন কোনো যাত্রী। সবার প্রত্যাশা ঈদ হবে নিরাপদ। পরিবারের সবাইকে নিয়ে আবার পরিবারের বাকিদের সাথে আমরা মিলিত হব এবং গ্রামের বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে ঈদ করব। সত্যি এটা আনন্দের। গতকালও আমরা দেখেছি অনেক ভিড় ছিল, বাট আজকে অনেকটাই ভিড় কম। গেটে টিকিট চেকিং করে সবাইকে ঢোকাচ্ছে। এখন যদি সুষ্ঠুভাবে ট্রেনে উঠতে পারি তাহলে রেল ব্যবস্থাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। দাঁড়ানোর মতন জায়গাও ছিল না, এই জন্য আমি কালকে যাইনি, আজকে আইছিলাম যাওয়ার জন্য। আজকে একটু জ্যামটা একটু কম। আগে যে তার বিভিন্ন দোকানপাট বসতো, সেই দোকানপাট এখন নাই, আর সেই অনুযায়ী ঝামেলা নাই। নিম্ন ভাড়া যা ছিল এখন 400 টাকা ভাড়া ছিল, আগের মধ্যে টাকা এখনো 400 টাকা ভাড়া আছে। লঞ্চে তো অন্যান্য বছর আসলে লঞ্চ ছেড়ে দিতে পারেন, লঞ্চ বইরা রয়েছে, এখনো লঞ্চ ছাড়তেছে না, অনেকক্ষণ ধরে আগে আসছি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত চাপ ও একাধিক সড়ক দুর্ঘটনার কারণে সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট। এতে বাড়ি ফিরতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এ নিয়ে আরও জানাতে এলেঙ্গা থেকে বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছে কাউসার আহমেদ। কাউসার, বর্তমানে মহাসড়কের অবস্থা কেমন সেটা জানাবেন এবং যানজট নিরসনে পুলিশ কতটা তৎপর জানাবেন। এই বাস স্ট্যান্ডে কিছুক্ষণ আগে যানজট দূর হয়েছে, তবে যমুনা সেতুর সংযোগ সড়কে এখনো থেমে থেমে যানজট রয়েছে। এতে করে ঘরমুখী মানুষ যারা রয়েছে তারা চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। বিশেষ করে বলতে গেলে প্রায় 48 ঘন্টা যাবত এই মহাসড়কে যানজট রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 40 থেকে 45 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। প্রচন্ড রোদ ও ভ্যাপসা গরমে ঘরমুখী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা দেখেছি যে অনেকেই এই ভোগান্তি সহ্য করতে না পেরে অনেকেই বাড়ি ফেরার পরিবর্তে তারা ঢাকায় গিয়েছে। আর এদিকে যানজট নিরসনে জেলা পুলিশের 6 শতাধিক সদস্য তৎপর রয়েছেন। তারা দেখেছি যে তারা বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে, তারপরও মানুষকে স্বস্তিতে ফেরানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে এখানে যানজটের অন্যতম কারণ হচ্ছে যে স্বাভাবিক সময়ে যে পরিমাণ যানবাহন এই সড়কে চলাচল করে তার চেয়ে 3 গুণেরও বেশি যানবাহন এই মহাসড়কে চলাচল করার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। আর এছাড়াও এই মহাসড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা এবং অনেকগুলো ফিটনেসবিহীন যানবাহন বিকল হওয়ার কারণেই যানজট হয়েছিল, তখন মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আর এছাড়াও কয়েকদিন যাবত এই মহাসড়কে গণপরিবহনের সংকট রয়েছে। সেই সংকট দূর করতেই অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও কেউ পিকআপে কিন্তু গন্তব্যে যাচ্ছেন। তবে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে এই পরিবহন সংশ্লিষ্টরা। তবে আমরা দেখেছি যে যারা খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছে তারা একদিকে যেমন বৃষ্টিতে ভিজে ভোগান্তি পোহাচ্ছে, অন্যদিকে কিন্তু রোদেও পুড়েছেন তারা। আমরা দেখেছি যে এই প্রচন্ড গরমের কারণে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। আর এদিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে এই মহাসড়কে 18 থেকে 20 হাজার যানবাহন চলাচল করলেও ঈদ ঘিরে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে 3 গুণেরও অধিক। গেল রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় এই মহাসড়কে 64,200 অধিক যানবাহন পারাপার হয়েছে। আর এছাড়াও টোল আদায় হয়েছে
4,19,00,000 টাকার মতো, যা এই যমুনা সেতু চালু হওয়ার পর রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে ও টোল আদায় করা হয়েছে। আর এদিকে যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে যমুনা সেতুর উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদকে ঘিরে আলাদা মোটরসাইকেলের লেন সহ প্রায় 19টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। আর এছাড়াও এই বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারা জানিয়েছেন যে অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতু এবং সিরাজগঞ্জ প্রান্ত থেকে যানবাহন না টানার কারণে এই যমুনা সেতুতে একাধিকবার দীর্ঘ সময় টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। তবে রাত যতই ঘনিয়ে আসছে এই মহাসড়কের যানজট ততই কমছে এবং স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। এলেঙ্গা থেকে যানজটের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। রাত পোহালেই ঈদুল আজহা, শেষ সময়ে এসে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলোর বেচাকেনা। তবে সকাল থেকেই কুরবানির পশুর সংকট দেখা দিয়েছে রাজধানীর হাটগুলোতে। গরু না পেয়ে ক্রেতারা ভিড় জমাচ্ছেন এক হাট থেকে অন্য হাটে। চাহিদার শীর্ষে ছোট আর মাঝারি আকারের গরু। এদিকে ঈদের একদিন আগে ক্রেতার চাপে গরুর সংকট দেখা দিয়েছে রাজধানীর হাটগুলোতে। অনাকাঙ্ক্ষিত হাটে পশু কিনতে পারছে না অনেক ক্রেতাই। বাড়তি চাহিদার চাপ সামাল দিতে হাটে আজও দেশের নানা প্রান্ত থেকে পশু আনা হচ্ছে। হাটে যেসব পশু রয়েছে সেগুলোর দাম নিয়ে বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দুপুরে বাজার খুব ভালোই ছিল, এখন কাস্টমার আছে কিন্তু গরু কিনতেছে না। বাজারে এখনো ভালো গরু আছে, কাস্টমারও আছে, কিন্তু অত কিনতেছে না, আবার যে কিনবার সে কিনে নিয়ে যাইতেছে আর কি। আমি সর্বমোট গরু আনছিলাম 10টা 3 দিনে, আমার 9টায় বেচা শেষ। এই ছোট একটা গরু এখন বর্তমানে আছে, এটা বেচা হলে আমি চলে যেতে পারি আর কি বাড়ি। গরু আছে প্রচুর, কিন্তু এই জায়গায় দামটা একটু বেশি চাচ্ছে, আর আমার বাজেটের সাথে আমি মিলাতে পারতেছি না, যার কারণে একটু লেট হচ্ছে আমার। বিকালে গিয়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, এই হেয়ারও যায়, হেয়ার চলে হেড ফেরে যায়, আর পাবলিকে দেখে অনেক গরুলারা এই চেতাইছে। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় কেউ সমস্যায় পড়ে থানায় গেলে পুলিশ তৎপর থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। এর আগে ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ঈদের জামাত সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। জাতীয় ঈদগাহে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি কোনো ধরনের ব্যাগ ও ধারালো অস্ত্র না আনার অনুরোধ জানান। পরে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে র্যাবের মিডিয়া উইং প্রধান বলেন, সারা দেশে গোয়েন্দা নজরদারি ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় বাড়ানো হয়েছে র্যাবের টহল টিম। ঈদগাহ ময়দানে প্রবেশ পথসমূহে আরসির মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে। এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, গলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। বৃষ্টির কথা মাথায় রেখে দেশের বেশিরভাগ জায়গায় ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদগাহ ময়দান ছেয়ে দেয়া হয়েছে সামিয়ানা ও ত্রিপুলি দিয়ে। চট্টগ্রামে জমায়েতুল ফালাহ ময়দানে সকাল 7:30টায় হবে প্রধান নামাজ আদায় করবেন প্রায় 40,000 মুসল্লি। ফ্যান, ছাউনি, কার্পেটিং সহ সব ব্যবস্থা শেষ করেছে সিটি কর্পোরেশন। এছাড়া বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে পুরো ঈদগাহ ময়দান ছেয়ে দেওয়া হয়েছে সামিয়ানা ও ত্রিপুলি দিয়ে। এছাড়াও নগরীর জিমনেশিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও 41টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদে সকাল 7টা থেকে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সিলেট জেলায় এবারও 340টি স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার নামাজের জামাত। এর মধ্যে 142টি খোলা জায়গায় আর 248টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদে। ঈদের প্রধান জামাত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। তবে বৃষ্টিতে নামাজের জন্য নেওয়া হয়নি তেমন কোনো বাড়তি ব্যবস্থা। বরিশালেও ঈদের নামাজের সব প্রস্তুতি শেষ করেছে সিটি কর্পোরেশন। বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। মুসল্লিদের সুবিধায় ঈদগাহ ময়দানে টানানো হয়েছে সামিয়ানা। ঈদগাহ ময়দান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। এদিকে শুক্রবার সকালে বৃষ্টিতে খুলনার সার্কিট হাউস মাঠে পানি জমলেও নামাজের প্রস্তুতি শেষ করেছে সিটি কর্পোরেশন। সকাল 7:30টায় প্রথম জামাতের জন্য মাঠ পরিষ্কার সহ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
অনেক সময় তারা সুবিধা নিছে, সুবিধা কি ঠিকাদার। যুক্তরাজ্যের লন্ডনে নেতাকর্মীদের সাথে ঈদের নামাজ আদায় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন সহ আরও অনেকে। পশ্চিম লন্ডনের কিংস্টন পার্কের এই ঈদ জামাতে অংশ নিয়েছেন সাধারণ মুসল্লিরাও। এর আগে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করেছেন দেশটিতে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এ সময় ঈদের নামাজে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। চাঁদপুরের 4টি উপজেলায় প্রায় 40টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল 8টার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সাদরা দরবার শরীফ প্রাঙ্গণে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এছাড়া দিনাজপুরের ফুলতলা, ইসলামবাগ উপশহর, বিরামপুরের বিনাইল, আইরা বাজার জামে মসজিদ সহ 44টি স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে পশু কোরবানি করা হয়। এদিকে মৌলভীবাজারেও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত করছেন মুসল্লিরা। শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ সাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নারায়ণগঞ্জ, পটুয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। নয় তারিখে হজ, 10 তারিখে ঈদ। এইটাই আমরা ছোট কালো মানে দিনিয়াতে পড়ছি। আমাদের কাছে ভালো লাগতেছে, কারণ আমরা ঈদ করছি, আনন্দ করছি, আমাদের সঠিক দিন আমরা ঈদ করতে পারছি। এই জন্য আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ ওঠা গেলে মক্কা থেকেই আগে দেখা যাবে। সেই সূত্র অনুযায়ী আসলে আমরা বলি যে সৌদির সাথে ঈদ করা। ঈদের দিন সিটি কর্পোরেশনকে সহায়তা করতে প্রতিটি এলাকায় এনসিপির একটি টিম থাকবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের মুখ্য সমন্বয়ক আকরাম হোসেন। সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য হটলাইন চালু থাকবে, যেখানে নগরবাসী কল দিলে কোরবানির বর্জ্য অপসারণের অনুরোধ জানাতে পারবে। কল পাওয়ার 30 মিনিটের মধ্যে এনসিপির টিম সেখানে পৌঁছে বর্জ্য অপসারণ করবে বলেও জানানো হয়। সিটি কর্পোরেশনের পাশাপাশি এনসিপির পক্ষ থেকেও কোরবানির দিন থেকে পরবর্তী 3 দিন ব্লিচিং পাউডার ও পলিথিন বিতরণ করা হবে বলে জানান আকরাম হোসেন। ব্রিফিংয়ে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। আমাদের প্রতিটি ওয়ার্ডে আমাদের ভলান্টিয়ার টিম থাকবে, যারা আমাদের এনসিপির টি শার্ট পরে সেই ওয়ার্ডে সার্বক্ষণিক যে ঈদের যে 3 দিন, এই 3 দিন তারা সার্বক্ষণিক অবস্থান করবে এবং সেখানে যে কোনো ধরনের সমস্যা হলে, সেখানে কোনো ধরনের ময়লা থাকলে সেটা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করা কিংবা ময়লার যে টিম, সেই টিমের সাথে সমন্বয় করার জন্য তারা কাজ করবে। দ্বিতীয়ত, আমাদের মহানগর এবং উত্তর এবং দক্ষিণে আমরা একটা হটলাইন চালু করছি, যে হটলাইনে নগরবাসীর যে কেউ কল দিলে 30 মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে চলে যাবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেই ময়লা কিংবা সেই বজ্র অপসারণের ব্যবস্থা করবে। বরিশালে আগামীকাল সন্ধ্যার আগেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক। দুপুরে বরিশাল ঈদগাহ ময়দান পরিদর্শনের সময় একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর 30টি ওয়ার্ডে 202টি স্পট কোরবানির জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোরবানির শেষে বর্জ্য অপসারণের কাজ শুরু হবে দুপুর 2টার দিকে, আর তা শেষ হবে সন্ধ্যার আগেই। বর্জ্য পরিষ্কারে নিয়োজিত থাকবে 10টি ট্রাক, 3টি লোডার, 70 জন ঝাড়ুদার। এছাড়া এ কাজে ব্যবহার হবে 5000 ব্যাগ ও 1000 কেজি ব্লিচিং পাউডার। উপদেষ্টা পরিষদ তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই উপদেষ্টা পরিষদের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন আশা করি না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এশরাক হোসেন। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টা সহ 2 ছাত্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য
নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এই বিষয়টা সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে, আমি মনে করি যে এটা সকলের জন্যই মঙ্গলজনক হবে। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ছেলে সহ 9 জন, আহত হয়েছেন অন্তত 20 জন। ময়মনসিংহের তারকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 4 জন নিহত হয়েছে। সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মসজিদে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন নারায়ণগঞ্জের পারভেজ ও তার ছেলে হাসান। এ ঘটনায় আহত হয়েছে আরও 15 জন। এদিকে একই উপজেলার গাছতলা এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হন আরও 2 জন। একই দিন বিকেলে গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী বাস চাপায় নিহত হন ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ আরও 2 জন, আহত হন 1 জন। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। আহত আরও 1 জন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় 3 জন নিহতের ঘটনায় লোকাল মাস্টার সহ 4 রেলকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে জান আলী হাট স্টেশনের সহকারী স্টেশন মাস্টারের দাবি, সেতুটি ডেথ স্টপ হওয়ায় নিয়ম অনুযায়ী লাইনম্যানের সংকেত মেনে ট্রেন সেতুতে ওঠার কথা থাকলেও চালক তা মানেননি। সেতুর উপর থাকা অটোরিকশা ও একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় 3 জন নিহত সহ আহত হয় আরও 6 জন। তদন্ত কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ডেটা স্টপ দেওয়া আছে, ওখানে ড্রাইভার এসে আপনার ওখানে একটা বই আছে, ওখানে সিগনেচার করবে, তারপর ট্রেন যাবে। কিন্তু গতকালকের ক্ষেত্রে ড্রাইভার সেটা মানে নাই, এবং কি আমার তো সড়ক পথটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই, এর মধ্যে সে দ্রুত গতিতে ট্রেনটা ব্রিজের উপর উঠে গেছে। তাকে রেড সিগন্যাল দেওয়া হয়েছে, লাল বাতি সিগন্যাল দেওয়া হয়েছে দাঁড়ানোর জন্য, সেটাও সে ফলো করে নাই। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ চরমপন্থী নেতা জাহাঙ্গীর কবির লিপ্টনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচাড়া গ্রামে অভিযান চালিয়ে লিপ্টন সহ 4 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে 6টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে মেজর মোস্তফা জামান জানান, লিপ্টনের বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাস মামলায় তথ্য রয়েছে। একসময় গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা ছিলেন তিনি। এদিকে লিপ্টনকে আটকের খবরে এলাকায় আনন্দ মিছিল করেছে স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে গেল 1 মাসে জব্দ হয়েছে 9.5 কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 25 বিজিবির এই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাস জুড়ে 50 কিলোমিটার সীমান্ত এলাকায় চালানো হয় বিশেষ অভিযান। এ সময় জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে 77 লাখ টাকার মাদকদ্রব্য, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ও বিয়ার। এছাড়াও রাজস্থানী ছাগল, মোবাইল ডিসপ্লে, শাড়ি, কসমেটিক সহ নানা ভারতীয় পণ্য রয়েছে, যার মূল্য 8 কোটি টাকার বেশি। বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও পুশিন ঠেকাতে সর্বোচ্চ তৎপর রয়েছে এই বাহিনী। চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট আম বাজারে 52 কেজির পরিবর্তে 40 কেজির মন দরে আম বিক্রি শুরু হয়েছে। এখন টেলিভিশনের সংবাদ প্রচারের পর এর সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সকাল থেকে 40 কেজি মন দরে আম বিক্রি শুরু করেন আড়তদাররা। কয়েক বছর থেকে কনসার্ট আম বাজারে 1 মন আম কেনার সময় 50 থেকে 55 কেজি আম নেন, তবে চাষিদের দাম দেন 40 কেজির দরে। পরে এ নিয়ে সংবাদ প্রচার করে এখন টেলিভিশন। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন, নেয় উপযুক্ত সিদ্ধান্ত। হজের তৃতীয় দিনের আনুষ্ঠানিকতায় বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেছেন হাজিরা। মিনায় পশু কোরবানি ও মাথা মুন্ডনে ব্যস্ত লাখ লাখ হজযাত্রী। ধারাবাহিকতা রক্ষা শেষে মক্কায় ফিরে আবারও তাওয়াফ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এর আগে বৃহস্পতিবার পবিত্র হজের খুতবায় অংশ নেন লাখো মুসল্লি। জোহরের নামাজের আগে মুসল্লি
মুসলিম উম্মার শান্তি কামনায় হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ সালে আল হুমাইদ। সূর্যাস্তের পর মুজদালিফায় ফিরে যান হাজিরা। সেখানে এক আজানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন তারা। এবারের হজে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এছাড়াও অনুমোদনহীন হজযাত্রীদের আটকে দেয় তাপপ্রবাহে আক্রান্তের হার 90% পর্যন্ত কমে আসার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি আরবের সঙ্গে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। শুক্রবার স্থানীয় সময়ে ফজর নামাজ পড়ে মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে যাচ্ছেন হাজিরা। মরুময় উপত্যকায় পৌঁছে বড় জামারায় নিক্ষেপ করা হচ্ছে 7টি কঙ্কর। এরপর পশু কোরবানি ও মাথা মুন্ডন শেষে ইহরাম ছাড়বেন হাজিরা। এর আগে বৃহস্পতিবার পবিত্র হজের খুতবায় অংশ নেন লাখো মুসল্লি। জোহরের নামাজের আগে মুসলিম উম্মার শান্তি কামনায় হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ সালে আল হুমাইদ। সূর্যাস্তের পর মুজদালিফায় ফিরে যান হাজিরা। মধ্যপ্রাচ্যের পাশাপাশি নানা আয়োজনে ঈদ উল আজহা পালিত হয়েছে যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে খেলার মাঠ ও পার্কে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল থেকে নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের জামাত পড়েন মুসলিমরা। যদিও এদের দিন আমেরিকায় অনেক স্কুল খোলা থাকলেও মুসলিম শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ সুবিধা। এই দিন ক্লাসে না গেলেও তাদের অনুপস্থিত হিসেবে গণনা করা হবে না বলে জানায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। ঈদের নামাজ শেষে মুসলিমরা যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন ও বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও ঐক্যের জন্য মোনাজাত করেন। দ্বিতীয়বারের মতো চাঁদে অবতরণ করতে ব্যর্থ হলো জাপানের বেসরকারি প্রতিষ্ঠান আইস্পেস। প্রতিষ্ঠানটির মুন ল্যান্ডার শুক্রবার চাঁদে অবতরণের সময় ধ্বংস হয়ে যায়। 2 বছর আগে প্রথম যাত্রায় একই ফল দেখেছিল প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মুন ল্যান্ডার রেসিলিয়েন্সের ইতিহাস তৈরির সাক্ষী হতে জাপানিদের চোখ ছিল লাইভ স্ট্রিমে। তবে সফট ল্যান্ডিংয়ের 2 মিনিট আগেই হারিয়ে যায় এর ফ্লাইট ডেটা। অবতরণের সময় গতি কমাতে না পারায় ধ্বংস হয় রেসিলিয়েন্স। ব্যর্থতার সংবাদে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে 29%। টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলতে আগ্রহী নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের ফোনে কথা বলার সম্ভাবনা ছিল, তবে শেষ পর্যন্ত তা নাকচ করল হোয়াইট হাউস। এদিকে বিবিসি বলছে ইলন মাস্কের সঙ্গে দ্বন্দ্বের জেরে নিজের টেসলা গাড়ি বিক্রির কথা ভাবছেন ট্রাম্প। এছাড়াও মাস্ককে একাধিক মাধ্যমে পাগল বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের বাজেটে কর ছাড় ও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ইস্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ান ট্রাম্প ও ইলন মাস্ক। এবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর পাল্টা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল আফ্রিকার দেশ চাদ। বৃহস্পতিবার চাদ সহ 12টি দেশের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় একথা জানান। ডেবি বলেন, আমি পারস্পরিক নীতির ভিত্তিতে প্রশাসনকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং মার্কিন নাগরিকদের ভিসা ইস্যু স্থগিত করতে নির্দেশ দিয়েছি। আরও বলেন, চাঁদের দেওয়ার মতো বিলিয়ন বিলিয়ন ডলার নেই, উড়োজাহাজ দেওয়ার মতো কোনো পরিকল্পনা নেই, কিন্তু আমাদের দেশের মর্যাদা আছে এবং আমরা আমাদের দেশ নিয়ে গর্বিত। এই মন্তব্যের মধ্য দিয়ে ডেবি মূলত যুক্তরাষ্ট্রকে দেয়া কাতারের $400 মিলিয়ন উড়োজাহাজ উপহারের বিষয়টির দিকে ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রায় 1.5 ঘন্টার ফোনালাপ হয়েছে। বাণিজ্য নিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলাপ হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এছাড়া দুই নেতা পরস্পরকে নিজ দেশ সফরে আমন্ত্রণ জানান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, 1.5 ঘন্টার ফোনালাপে শি জিনপিং খুব সৌজন্যের সঙ্গে কথা বলেছেন। ওয়াশিংটন ও বেইজিং এর প্রতিনিধি দল শিগগিরই বাণিজ্য নিয়ে কথা বলতে বৈঠকে বসবে বলেও জানান তিনি। দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ সংশোধনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান চীনা প্রেসিডেন্ট। এছাড়া তাইওয়ান ইস্যু নিয়েও কথা বলেন দুই নেতা। খেলার খবর।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মতো ক্যাম্পের পুরো দল নিয়ে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। ঈদের আগে শেষ অনুশীলন সেশনে বিকেলে মাঠে নেমে হ্যাভিয়ার কাবরেরার শিষ্যরা ভুটান ম্যাচের পরদিন বিশ্রামেই কাটিয়েছে দল। তাই দুদিন আগে দেশে আসলেও প্রথমবার দলের সাথে অনুশীলন করেছেন সমিত সোম। ভুটানের বিপক্ষে দলের খেলা দেখে মুগ্ধ কানাডা প্রবাসী এই ফুটবলার। হামজা, জামাল, সোহেলদের প্রতিভার প্রশংসা ঝরেছে তার কণ্ঠে। অন্যদিকে দলে একাধিক প্রতিভাবান খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে দল নির্বাচনে মধুর সমস্যায় পড়লেও তা উপভোগ করছেন ক্যাবরেরা। 10 জুন AFC এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। Great problem for me, the whole competition that is there. For in so many positions, there's a very open competition, and that's the best thing that can happen to me. I cannot tell you anything yet. This is 4 training sessions still to go. So many things to happen in these 4 days before the game. সব জায়গাতে ইমপ্রুভ করতে পারে, বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে। সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। খুব ভালো ছিল, হামজা গোল খুব ভালো ছিল, কর্নার কিকের নাইস ছিল, যে জামাল অ্যাসিস্ট করছে। ওইটা ছাড়া অনেক চান্স ছিল, সোহেল খুব সুন্দর গোল দিয়েছে, ফাহমিদু তো অনেক ইয়াং, বা সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।